আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আজকে আমি ধুন্দুলের ভর্তা বানাবো। এই জন্য দুটো ধুন্দুল নিয়ে নিলাম। আর এই ধুন্দুল দুটি আমাদের নিজেদের গাছের। আমাদের এবার প্রচুর পরিমাণ ধুন্দুল গাছ হয়েছে আর প্রচুর পরিমাণ ধুন্দুল এসেছে। আমরা সেই ধুন্দুল নিজেরাও খাই এবং অন্যকেও দিই। দেখুন, আমি এভাবে কেটে নিলাম ধুন্দুলগুলি। এখন এগুলিকে সিদ্ধ করে নেব। তো এই জন্য আমি পানি দিলাম, অল্প পানি দিলাম, যেহেতু ধুন্দুল থেকে এমনি তো অনেক পানি ওঠে। তো এখন বলক এসে পড়েছে। এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে দিব, এরপর আবার একটু ঢেকে দিব। এরপর হালকা একটু সিদ্ধ হলে নামিয়ে নেব। তো দেখুন ধুন্দুলের কালারটা কি সুন্দর দেখা যাচ্ছে। তো এই ধুন্দুলটা দিয়ে ইচ্ছে করলে আপনি রেস্টুরেন্টের মতো সবজিও রান্না করা যাবে। আর এই ধুন্দুল দিয়ে আপনি যে তরকারি রান্না করেন সেটাই অনেক অসম্ভব টেস্ট হয়, কারণ অরিজিনাল নিজেদের গাছের, সারমুক্ত, কোনো ধরনের সার নেই। আর দেখুন কালারটা দেখে তো আমি একদম হয়ে গেছি যে এত সুন্দর কালার। মোবাইলে যেরকম ক্যামেরার ভিতরে দেখা যাচ্ছে, বাস্তবেও ঠিক এরকমই কালার হয়েছে। আর বেশি জাল করিনি, এই জন্য কালারটা সুন্দর রয়েছে। ধুন্দুল বেশি জাল করলে কালারটা চেঞ্জ হয়ে যায়। তো এখন আমি এটাকে একটু বেটে নিব। তো আপনারা চাইলে কাঁচাও বানানো যায়, কাঁচা সিদ্ধ না করে শিলপাটায় বেটে। তো আমি একটু সিদ্ধ করে নিলাম, যে এখন বাটতে সুবিধা হবে, তাড়াতাড়ি বাটা হয়ে যাবে। আর আমি এখন নিয়ে নিলাম 4 কোয়া রসুন আর 3টি শুকনো মরিচ। আমি ঝালটা কম দেব, যেহেতু আমার বাচ্চারা খাবে। আমার মেয়ে ভর্তা দিয়ে ভাত খেতে পছন্দ করে, এই জন্য মরিচটা কম দিলাম। আপনারা চাইলে ঝালটা একটু বাড়িয়ে দিতে পারেন। তো এখন আমার মরিচ আর রসুনটা বাটা হয়ে গেছে। এখন আমি ধুন্দুলটা বেটে নেব। আর এই ধুন্দুলের ভর্তাটা আপনারা ইচ্ছে করলে বড়ো ধুন্দুল দিয়েও বানাতে পারেন, যে গাছে অনেক সময় ধুন্দুল বাড়তি হয়ে যায় বা ধুন্দুল বুড়া হয়ে যায়। সেই ধুন্দুলটা আমরা অনেকে ফেলে দিই, সেটা না ফেলে এইভাবে সিদ্ধ করে ভর্তা বানানো যায়। তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আমি রসুন কুচি দিব না, যেহেতু রসুন বেটে দিছি, এই কারণে আমি এখানে রসুন দিব না, শুধু পেঁয়াজ দিয়ে বাগার দিব। এই জন্য আমি পেঁয়াজটাকে হালকা বাদামি কালার করে নিব ভেজে। তো বন্ধুরা, আমি শুধু আজকে ধুন্দুলের ভর্তাই বানাইনি, সাথে অন্য কিছু রান্না করেছি। আজকে আমি গরুর মাংস রান্না করেছি এবং পাতলা ডাল রান্না করেছি। আমার ঘরে মাংস রান্না করলে সাথে ডাল না রান্না করলে কেউই খাবে না। মাংসের সাথে ডাল লাগবে, কারণ মাংস তরকারিটা অত ঝোল করি না, আটা আটা করি, এর জন্য সাথে ডাল হলে ভালো হয়। আপনাদের ভাইয়া সবসময় মাংস ভাতের সাথে ডালও রান্না করতে বলে, এজন্য সাথে ডালও রান্না করেছি। আর এখন আমি লবণ দিয়ে দিলাম ভর্তার ভিতরে, যেহেতু আমি বাটার সময় লবণ দিইনি, এই জন্য আমি এখন লবণ দিয়ে দিলাম। আর লবণের পরিমাণটা একটু বেশি দিলাম, আপনারা আপনাদের স্বাদ মতো ইউজ করবেন। কারণ ভর্তা দিয়ে ভাত খেলে লবণের এটা কম লাগে, লবণ এক্সট্রা লবণ অ্যাড করে খেতে হয়। এই জন্য আমি ভর্তার ভিতরে একটু লবণটা বেশি দিই, যাতে আর ভাতের ভিতর আর লবণ না নিতে হয়। এমনি তো আমরা কাঁচা লবণ খাই না কেউ। তখন আমি ভর্তা দিয়ে গরম ভাত খেয়ে নিলাম, অনেক টেস্ট হয়েছিল ভর্তাটা। তো এখন আমি ভাত খাওয়ার পরে কাঁঠাল খাচ্ছি। আর এই কাঁঠালটা হলো আমার বাবার বাড়ির গাছের, আমার ছোট ভাইয়া নিয়ে আসছে আজকে আমাদের বাসায় থেকে। তো কাঁঠালটা ভেঙে দেখলাম খুব সুন্দর,
এবং মিষ্টি, কিন্তু কাঁঠালটা একটু নরম নরম, কিন্তু খেতে খুব মজা ছিল। তো এই তো দুপুরে ভাত খাওয়ার পরে সবাই মিলে একসাথে কাঁঠালটা খেয়ে ফেললাম। তো এই কাঁঠাল যদি আপনারা খেতে পছন্দ না করেন, কাঁঠাল দিয়ে রেসিপি বানিয়েও খাওয়া যায়। আমি মাঝে মধ্যে যদি বাসায় এই ধরনের নরম কাঁঠাল থাকে তাহলে আমি পিঠা বানিয়ে দিই, কাঁঠালের পিঠা রেসিপি। তো এখানে আমি আজকে যেহেতু গরুর মাংস রান্না করেছি, এজন্য সাথে ভাবলাম তাহলে বাচ্চাদের বিকেলের দিকে কটা চিতই পিঠা বানাই দিই। আর এমনিতেও প্রতিদিন বিকেলে কিছু না কিছু নাস্তা বানাতে হয়, এই জন্য ভাবলাম আজকে যেহেতু গরুর মাংস রান্না করেছি, এই জন্য কিছু চাল ভেজাই, বাচ্চাদের বিকেলে সন্ধ্যার দিকে গরম গরম পিঠা আর গরুর মাংসের ঝোল খাবে। এই জন্য আমি চালটা পাটায় বেটে নিলাম। তো আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন। তো আমি যেহেতু অল্প চাল, এ কারণে আমি ব্লেন্ডার করলাম না, ঝামেলা করলাম না, শিলপাটায় বেটে নিলাম। আর এখানে আমার বাটাবাটি কাজ শেষ। এখন আমি নর্মাল পানি দিয়ে গোলাটা গুলিয়ে আমি সাজে দিয়ে দিলাম। আর আজকে যে সাজে পিঠাটা বানাইতেছি, এই সাজটা হলো একদম নতুন। এই সাজে আমি আগে কখনো পিঠা বানাইনি। তো এই সাজটাকে আমি একদম লো আছে গরম করে নিয়েছি অনেকক্ষণ। নতুন সাজের ভিতরে কখনো হাই হিটে জাল দিতে যাবেন না, তাহলে আপনার সমস্যা হতে পারে, সাজটা ফেটে যেতে পারে যদি হাই হিটে জাল দেন। এ কারণে প্রথমে নতুন সাজ হলে আপনি আস্তে আস্তে জাল করতে হবে। আর যদি মাটির চুলায় বানান, মাটির চুলায় মাটির সাজ দিয়ে পিঠা বানান, তাহলে চুলার ভিতরে সেক দিয়ে নেবেন। 2-3 দিন রান্না করার পরে মাটির সাজটাকে সেক দিয়ে নেবেন। আর দেখুন আমার নতুন সাজে পিঠা কি সুন্দর হয়েছে, একদম ছিটছিট হয়েছে এবং ফুলেছে সুন্দর। তো আমি প্রত্যেকবার পিঠা ওঠানোর পরে এরকম একটা নরম পাতলা সুতি কাপড় দিয়ে সাজটাকে পুছে নিই সরিষা তেল দিয়ে, তাহলে পিঠাটার লেগে যায় না বা ধরে না সাজের ভিতরে। তো আমি এভাবে আপনাদের আরও 1-2টা পিঠা বানানো দেখালাম। তো এইভাবে সবগুলি পিঠা আমি বানিয়ে নিব। তো এই পিঠাটা বাচ্চাদের অনেক পছন্দের। তো আপনারা ইচ্ছে করলে পিঠাটা বাচ্চাদের সবসময় খাওয়াতে পারেন, ভালোই। বাচ্চারা যদি এমনিতে অন্য কিছু খেতে না চায়, তাহলে এভাবে পিঠা বানিয়ে খাওয়ালে ভালোই হয়। আর আমার এই ধরনের চিতই পিঠা, তারপরে যে কোনোই বানাতে আমার খুব ভালোই লাগে, খারাপ লাগে না। আমি সবসময় শীতের সিজন আসলেই পিঠা বানানো শুরু করি। পুরো শীত ভরে আমার এই ধরনের পিঠা এই চিতই পিঠা বানিয়ে ভিজনা পিঠা বলে যেটাকে, রস পিঠা, চিতই পিঠা রসে ভিজানো, ওই পিঠাটা আমি সারা শীতের মাস ভরে বানাই। কারণ আমার ছেলেমেয়েরা ভিজানো পিঠা অনেক পছন্দ করে, এজন্য আমাকে পিঠা বানাতেই হয়। সব সময় আমার ঘরে আতপ চাল রাখতেই হয়। আমার পিঠা বানানো শেষ হয়ে গেছে আপনাদের সাথে গল্প করতে করতে। তো এই তো দেখুন আমার পিঠাগুলি কি সুন্দর হয়েছে। তো আমার আজকের পিঠা বানানোর ভিডিও বা ভর্তা বানানোর ভিডিওটি কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।